আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। রাজধানীর বাজারে সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দাম। সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের দরদাম জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, বাজারে সবজি, মাছ, মাংসের দাম কেমন দেখছেন, এই বিষয়ে আমাদের জানাবেন। যেমনটা বলেছেন, বাজারে শীতকালীন সবজি আসায় দাম কমেছে, তবে নতুন যে সবজিগুলো এসেছে অর্থাৎ সিম, টমেটো, সেগুলো কিন্তু আজকের বাজারেও 100 থেকে 160 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কয়েকটি সবজি যদি বলি আপনাকে, যেগুলো পূর্বে বাজারে ছিল, মূলা হতে শুরু করে বাঁধাকপি, ফুলকপি, সেগুলো কিন্তু কেজিতে 30-40 টাকা করে বিক্রি হচ্ছে। বলা চলে যে পূর্বের যে সবজি সেগুলোর দাম কমলেও নতুন বাজারে আসা সবজি এখনো কিন্তু নাগালের বাহিরে বলা চলে। তবে সার্বিকভাবে যদি বলা চলে, দাম নিয়ে ক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা বলছেন শীতকালীন সবজি বাজারে আসলেও এখনো দাম কিন্তু তাদের আয়ত্তে আসেনি। এদিকে আমরা যদি বলি আজকে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু আবারও বেড়েছে, যেটি 2-3 দিন আগেও কিন্তু 85-90 টাকা কেজি করে বিক্রি হতো। আমরা যদি পেঁয়াজের দাম নিয়ে যদি একজন বিক্রেতার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে যদি একটু কথা বলি, পেঁয়াজের দামটা আবার কেন হঠাৎ করে কিছুটা বেড়েছে, কারণটা কি? শেষ সিজন তো স্টক নাই। মনে করেন যে আগে যে স্টক ছিল, স্টকগুলো শেষ হয়ে যাইতেছে, অন্তত দিনের দিন পুরান পেঁয়াজগুলো কমে যাইতেছে। নতুন পেঁয়াজ আমদানি হইতেছে, নতুন পেঁয়াজ সম্পূর্ণ আমদানি হয়ে গেলে পেঁয়াজ দাম কিন্তু স্থিতিশীল হয়ে যাবে। আমি 110 টাকা বিক্রি করতেছি, কালকে আমি 102 টাকা কেজি কিনে আনছি, খরচ হলে 105 টাকা কেজি পড়ছে, 110 টাকা বিক্রি করতেছি আমি। যেমনটি বলছেন একজন বিক্রেতা, আবার যখন সরবরাহ ঠিকভাবে হবে তখন হয়তো আবার কমবে। এদিকে চালের দাম কিন্তু পূর্বের মতোই রয়েছে, তবে আজকে বাজারে মোটা যে চাল 28, সেটি কিন্তু কেজিতে 1-2 টাকা কমেছে, এমনটাই। বস্তা যেটা আগে ওনারা 3000 থেকে 3200 টাকা বিক্রি করতো, সেটি এই বস্তায় প্রতি 150-200 টাকা কমেছে। তারা বলছেন আমনের যে নতুন যে ধান, চাল, সেটি বাজারে আসলে হয়তো চালের দামটা আরও স্থিতিশীল হবে, আরও কমবে। তবে যেই মিনিকেট চাল, সেটি কিন্তু পূর্বের দামে রয়েছে। এদিকে আমরা মাছের বাজারে যেমনটি দেখেছি, মাছ কিন্তু আজকের বাজারে দাম কিছুটা কমেছে। বিক্রেতারা যেমনটি বলছেন, শীতের ফলে মাছের যে চাহিদা, সেই চাহিদা কমাতে কিন্তু মাছের দাম পূর্বের থেকে অনেকাংশে কম, এমনটি বলছেন। তো সার্বিকভাবে যদি বলি, আজকের বাজারে পেঁয়াজের দামটা বাড়তির দিকে বলা চলে এবং মাছের দাম কম। একই সঙ্গে শীতকালীন যে নতুন সবজি, শিম, টমেটো, সেগুলোর দাম কিন্তু এখনো বলাই চলে আকাশচুম্বী। সাধারণ যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু এখনো নতুন সবজি কিন্তু ক্রয় করবেন, সেই ক্ষমতা কিন্তু তাদের নাই। যদি বলি নতুন যে আলু, সেটি কিন্তু আজকের বাজারে 120 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া পুরনো আলুটি যেটি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। তো বলা চলে, আমরা যদি আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বলি, আজকে মুদির দামগুলা কেমন, বা তেলের দাম কি কমেছে কিনা, না আগের মতোই আছে? বর্তমানে তেলের দাম আগের মতনই আছে, সরকার নির্ধারিত যে রেট, এই রেটই আছে। আপনার সব কিছুর দামে রিজনেবল আছে, কম আছে। বর্তমানে আপনার ক্রেতা শূন্য বাজারে ক্রেতা নাই, সবাই আতঙ্কের ভিতরে আছে। যেমনটি বলছেন, বর্তমানে কিন্তু ক্রেতার একটা শূন্যতা, বা ক্রেতাদের যে এই সরগরম, সেটা কিন্তু কম। বিক্রেতারা কিন্তু এমনটি বলছেন। তো রাজধানীর কারণ বাজারে এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজি, মাছ, মাংসের বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক। আমনের ভরা মৌসুমেও স্বস্তি নেই কুষ্টিয়ার চালের বাজারে। সব ধরনের চাল বিক্রি হচ্ছে আগের মতোই চড়া দামে। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। চালের দাম কমছে না কেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, আপনি জানেন আমন ধানের ভরা মৌসুম চলছে, মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। এর সাথে নতুন ধানের চালও কিন্তু বাজারে উঠেছে, তারপরেও কিন্তু চালের বাজারে কোনো স্বস্তি ফিরছে না। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার
পৌর বাজার অর্থাৎ চালের বাজার বলা হয় এটিকে। এ বাজারের যদি আমি আজকের বাজার দর জানাই আপনাকে, যেমন সরু মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 74 থেকে 76 টাকা কেজি দরে, এবং এটি আগেও ছিল 74 থেকে 76। আমনের মৌসুম শুরু হওয়ার পরেও কিন্তু সেটি বিক্রি হচ্ছে। এছাড়াও কাজললতা চাল বিক্রি হচ্ছে 64 থেকে 66 টাকা, এবং মোটা যে 28 চাল সেটি বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকা কেজি দরে। আর সর্বনিম্ন মোটা চাল, যেটিকে আমরা গরিবের চাল বলে থাকি, সেই গরিবের চালটিও কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি কুষ্টিয়ার বাজারগুলোতে কিন্তু এখন পর্যন্ত 50 টাকার নিচে কোনো চাল নেই। অর্থাৎ আমন ধান কাটার মৌসুম শুরু হয়েছে, মাঠে মাঠে ধান কাটায় কৃষকরা ব্যস্ত সময় পার করছে, নতুন ধানের চালও বাজারে উঠেছে। তারপরেও কিন্তু বাজারে কোনোভাবেই স্বস্তি ফিরছে না। অর্থাৎ সব ধরনের চালই কিন্তু আগের মতোই যে চড়া দাম, সেই চড়া দামেই কিন্তু বিক্রি হচ্ছে। এ বিষয়ে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। সাধারণ ভোক্তারা যেটি বলছে যে আসলে মৌসুম শেষ হওয়ার পরেই কিন্তু চালের দাম বেড়ে যায়, কিন্তু মৌসুম শুরু হলে চালের দাম আর কমে না। অর্থাৎ এটি দীর্ঘদিনের যে মিল মালিক বা চাল সিন্ডিকেট রয়েছে তাদের কিন্তু একটি কারসাজি, যে যখন মৌসুম চলে তখন কিন্তু চালের দামটি স্থিতিশীল থাকে এবং মৌসুম শেষ হওয়ার পরেই কিন্তু হু হু করে চালের দামটি বেড়ে যায়। এ বিষয়ে আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে নতুন ধানের চাল বাজারে উঠেছে, তারা কিছু পরিমাণ চাল ইতিমধ্যে পেয়েছে, তবে এই নতুন ধানের চালের কিন্তু কোনরূপ চাহিদা বাজারে নেই, যার কারণে কিন্তু তারা এই চালটি কিনতেও তেমন চাচ্ছে না। তারা বলছে হয়তো পুরোপুরি যখন সরবরাহ বাড়বে, বাজারে নতুন ধানের চাল উঠে যাবে, তখন কিন্তু চালের দাম কমে যাবে, এমনটি তারা বলছেন। তবে তারা বলছে যে চালের দাম বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে কিন্তু তাদের কোনো হাত নেই, কারণ তারা মিলগেট থেকে যেভাবে কিনে তার থেকে 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি করে বাজারে। অর্থাৎ যদি মিলগেটে চালের দাম কমে তবেই কিন্তু চালের দাম তারা কমাতে পারবে। এ বিষয়ে আমার সাথে একজন খুচরা বিক্রেতা আছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আমরা জানি আমন ধানের ভরা মৌসুম চলছে, নতুন ধানের চালও আমরা বাজারে উঠতে দেখেছি, চালের দাম আসলে কমছে না কেন? আসলে দীর্ঘদিন ধরে মানে বাজারে একই রকম অবস্থা রয়ে গেছে। তো আমরা আশায় আছি যে নতুন ধান যখন বাজারে পর্যাপ্ত আসবে, সব সরবরাহ বাড়বে এবং সব ধানগুলো কাটা হবে, তখন হয়তো বাজারে কিছুটা সুফল পেলেও হয়তো পাওয়া যেতে পারে। আমাদের এখন নতুন ধান ওঠার পর কি হয় এটাই আমাদের এখন দেখা। যেমনটি শুনছিলেন বুবলি, আসলে খুচরা বিক্রেতারা যেটি বলতে চাচ্ছেন যে আসলে নতুন ধানের চাল বাজারে উঠেছে কিন্তু এখনো পুরোপুরি উঠেনি, তাই পুরোপুরি যখন নতুন ধানের চাল বাজারে উঠবে তখন আসলে কিছুটা কমতে পারে বলেই তারা ধারণা করছেন। তবে এ বিষয়ে আমি যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিকরা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকদের যেটি দাবি যে আসলে ধান যেভাবে তারা কিনছে, ধানের তাদের যে উৎপাদন খরচ হচ্ছে সেইভাবে কিন্তু চালের দাম নির্ধারণ তারা করছে। তারা বলছে ধানের দাম যদি কিছুটা বাজারে কম পায় তাহলেই চালের দাম কমবে। তারপরেও এখনো পুরোপুরি ধান সব জায়গায় উঠেনি, তাই ধানের কিছুটা সংকট আছে। এটি আর কিছুদিন পরে যখন সরবরাহ বেড়ে যাবে ধানের, তখন কিন্তু তারা চালের দাম কমাবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বুবলি, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে 400 থেকে 450 চাল কল রয়েছে এবং প্রতিদিন 600 টাকা চাল কিন্তু দেশের বাইরে চলে যায়, বিভিন্ন জেলায় চলে যায় কুষ্টিয়ায় থেকে। তাই কুষ্টিয়ায় চালের বাজারে যদি দাম না কমে তাহলে কিন্তু দেশের চালের বাজারের দাম কোনোভাবেই কমবে না। এদিকে দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার এই চালের বাজারের যে ঊর্ধ্বমুখী চালের দাম, অর্থাৎ বাড়তি দামে যে চাল কিনছে, এই নিয়ে কিন্তু ভোক্তাদের মধ্যে এক প্রকার ক্ষোভ আছে। ভোক্তারা যেটি বলছে যে আসলে এই যে মৌসুম আসার পরেও যে চালের দাম কমছে না, এর পিছনে আসলে কুষ্টিয়ার যারা বড় বড় মিল মালিক রয়েছে তাদের কিন্তু এক প্রকার হাত আছে এবং সিন্ডিকেট রয়েছে। যতদিন না পর্যন্ত এই যে মিল মালিকদের সিন্ডিকেট না ভাঙা যাবে ততদিন পর্যন্ত কিন্তু চালের বাজারে স্বস্তি ফিরবে না, এমনটি কিন্তু বলছিলেন ভোক্তারা। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। বুবলি, চট্টগ্রামে নিত্য পণ্যের বাজারে আবারও অস্থিরতা। সবজি, চাল, ডাল সহ প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, ব্যবসায়ীরা দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন এ বিষয়ে আমাদের জানাবেন। হুগলি আজকে শুক্রবার হওয়াতে সকাল থেকেই কিন্তু ক্রেতাদের চাপ বেড়েছে কাজীর দেউরি বাজারে। তবে বাজারের নিত্যপণ্যের দাম নিয়ে কিন্তু ক্রেতাদের একটু হিমশিম খেতে হচ্ছে, চাপা ক্ষোভ রয়েছে, এমনটাই জানিয়েছেন তারা। যেহেতু এখন শীতকাল, নভেম্বর মাসে কিন্তু ভরা মৌসুম থাকে এই শাক সবজির বাজারে, কিন্তু তারপরও কোনো স্থিরতা নেই, অস্থিরতা দেখা যাচ্ছে। তবে বিক্রেতারা বলছে তাদের সরবরাহ কম থাকায় এবং শীত
শীতকালীন যে সবজি, দেশীয় সবজি সেগুলো কম আসায় বাজারে এই অস্থিরতা দেখা যাচ্ছে। তবে কিছুদিনের মধ্যে এই অস্থিরতা লাগাম আসবে এমনটাই জানিয়েছেন এখানকার বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগের কিন্তু শেষ নেই। এখন মাছের সরবরাহ কিন্তু রয়েছে, তারপরে মাছের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। প্রতি কেজি মাছের দাম আসলে হাঁকানো হচ্ছে চাঁদা মাছ 500 থেকে 600 টাকা, তারপরে পোয়া বিক্রি করা হচ্ছে 450-500 টাকা। অর্থাৎ বলা যায় যে সব ধরনের মাছের দাম এখন বাড়তির দিকে। তবে আমরা বাজার ঘুরে যেটি দেখতে পাচ্ছিলাম সরবরাহ রয়েছে, তবে একেবারে দাম নাগালের বাইরে এমনটাই দেখা যাচ্ছে। যেহেতু নভেম্বর মাসে অন্যান্য বছরে যে দেখা যায় কিছুটা কম থাকে সবজির বাজার, তবে এই বছর এখনো পর্যন্ত সবজির বাজার অস্থিরতা। এই নিয়ে যারা ক্রেতা আসছেন সকাল থেকে তারা একটু ক্ষোভ জানিয়েছেন। তবে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছিলেন কিছুদিনের মধ্যেই আসলে এই লাগাম আসবে এমনটাই তারা ধারণা করছেন। যেহেতু এই বছর একটু বৃষ্টি বেশি হয়েছিল তাই ফসলে ক্ষতি হয়েছে, যেগুলো একেবারে শেষ সিজনে চাষ করা হয়েছে সেই চাষের ফসলগুলো আসলেই আসলে কমবে এমনটাই জানাচ্ছে। তবে মাছের বাজারের অস্থিরতা কিন্তু এখনো কমেনি, সরবরাহ রয়েছে, তারপরেও কিন্তু মাছের বাজারের অস্থিরতা রয়েছে। সেই ক্ষেত্রে তারা মাছের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটকেই দুষছেন বিক্রেতারাও বলছেন যে মাছের বাজারটা আসলে সঠিকভাবে মনিটরিং করা হচ্ছে না, যার কারণে এই সিন্ডিকেটটা এখনো পর্যন্ত ভাঙতে পারছে না, যার ফলে এই প্রভাবটা এখনো পর্যন্ত আসলে দেখা যাচ্ছে। তবে সঠিক মনিটরিং হলে আসলে এই অস্থিরতা কমতে পারে এমনটাই জানিয়েছেন এখানকার বিক্রেতা এবং ক্রেতারা। ক্রেতারা বলছিলেন যে আসলে আমরা সবসময় দেখতে পাই সিটি কর্পোরেশন এবং ডিসি উদ্যোগে আসলে ইয়ে করা হয় আসলে মনিটরিং করা হয়, তবে এখনো পর্যন্ত সেই মনিটরিং আসলে শুধু দেখা যায়, কিন্তু সেই মনিটরিং আসলে একেবারে যদি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতো তাহলে কিন্তু আরো একটু স্বস্তি পেত ক্রেতারা এমনটাই জানিয়েছেন। সেই সাথে কিন্তু চালের বাজার এবং চালের বাজারের কোনো ধরনের স্থিতিশীল অবস্থা আসা সম্ভব হয়নি। চালের বাজারের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। তবে কিছুদিনের মধ্যে চালের যে রয়েছে কিছু গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা কমেছে এমনটাই জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। সেই সাথে আসলে বলতে গেলে পেঁয়াজ এবং তেলের দামও বাড়তির দিকে, তবে কিছুটা কমেছে মুরগির দাম গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা কমেছে এমনটাই দেখা যাচ্ছে কাজীদেরী বাজারে। এই ছিল কাজীদেরী বাজারের সর্বশেষ চিত্র। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী পায়েল। নওগাঁয় বাজারে হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। গেল 3 দিনে প্রতি মণ পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 1000 টাকা। একই সঙ্গে খুচরা বাজারে প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে 20 থেকে 25 টাকা। এ নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, দাম বৃদ্ধির বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, এই বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, নওগাঁয় গত 3 দিনে পেঁয়াজের বাজারে লাফিয়ে দাম বাড়ছে। প্রতি কেজিতে গত 3 দিনে প্রতিদিন 10 টাকা করে বৃদ্ধি পাচ্ছে এবং গত 3 দিনে মনে বৃদ্ধি পেয়েছে প্রায় 400 টাকা থেকে 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আজকের বাজার যদি আপনাকে বলি, নওগাঁয় পুরনো পেঁয়াজ যেটা সেটা বিক্রি হচ্ছে প্রতি মণ 4000 টাকা, অর্থাৎ খুচরা বাজারে এটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। অথচ এই পেঁয়াজটাই গতকালকে বিক্রি হচ্ছে 90 টাকা কেজি, অর্থাৎ 3600 টাকা মণ। এর আগের দিনের কথা যদি বলি, 26 তারিখের কথা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে এই পেঁয়াজটা বিক্রি হয়েছে সেদিন 80 টাকা, অর্থাৎ 80 টাকার পরে গতকাল 90 টাকা এবং আজকের বাজারে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং একইভাবে নতুন যেটি আসছে এই মৌসুমের যেটা, সেটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, পাইকারিতে বলছে এটা, আর খুচরাতে বিক্রি হচ্ছে 75 টাকা কেজি। এটার মনে বিক্রি হচ্ছে 2800 টাকা মণ। আর গতকাল এটার দাম ছিল
প্রায় 2400 টাকা ছিল এবং তার আগের দিন ছিল 2000 টাকা। অর্থাৎ বুঝতে পারছেন 2024 এবং আজকের বাজারে 2800 টাকা, অর্থাৎ এটারও বেড়েছে 30 টাকা প্রতি 3 দিনের ব্যবধানে মূলত। অর্থাৎ এটাও গড়ে মনে বেড়েছে প্রায় 1000 টাকা। আমি যদি খুচরা বাজারের কথা বলি, নতুন পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে 75 টাকা করে, 70 থেকে 75 টাকা, এবং পুরাতন পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে। এই মূলত আমি দাম বৃদ্ধির কারণ আমি শুনতে চেয়েছিলাম, আসলে কেন দামটা বাড়ছে এটা নিয়ে বিক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে আসলে বাজারে পুরনো পেঁয়াজের যে সরবরাহ সেটা হঠাৎ করে কমে যাওয়ার কারণে মূলত দামটা বেড়েছে, এবং আগামী হয়তো 7 থেকে 10 দিনের মধ্যে দামটা আবারও কমে আসতে পারে, এরকমটাই হয়তো ব্যবসায়ীরা বলছেন। আমি এটা নিয়ে একজন ব্যবসায়ীর সাথে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো, যে আসলে আমি জানার চেষ্টা করবো যে কেন দামটা হঠাৎ করে গত 3 দিনে 1000 টাকা পর্যন্ত বেড়ে গেল। হঠাৎ করে বের হওয়ার কারণটাই হচ্ছে আপনার এই পুরাতন যে পেঁয়াজটা ছিল অনেকের ঘরে ছিল, মাঝখানে প্রচন্ড আমদানি দিয়ে ওরা ঘরের থেকে শেষ করে দিয়েছে। আর যে নতুন পাতা পেঁয়াজটা, এই পেঁয়াজটা মানে যেটা দরকার সেটা এখন উঠতে লাগেনি, যার জন্যই হঠাৎ করে এই বাজারটা বেড়ে গেছে। আবার এই অল্প কয়েকদিনের মধ্যে আমার মনে হয় যে পাতা পেঁয়াজের যেটা বাইরে থেকে যেটা আমদানি, মানে যারা গৃহস্থরা আবাদ করেছে, এটা হাটে বাজারে বের হয়ে গেলে দামটা কমে যাবে। আমি কথা বলছিলাম ব্যবসায়ীর সাথে, তিনি জানাচ্ছিলেন যে নতুন মৌসুমে যে পাতা পেঁয়াজ, পুরোপুরি মৌসুমে যে পেঁয়াজটা আসে এটা বাজারে পর্যাপ্ত পরিমাণে আসলে দামটা মোটামুটি নিয়ন্ত্রণে আসবে এমনই প্রত্যাশা করছেন। তো নওগাঁর পেঁয়াজ বাজারটি আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিফটি স্টুডিওতে বুবলি। কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামাল। রাজধানীর ভাসান টেকে যুব ছাত্র নাগরিক গণসমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 3 নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি, 4র্থ লক্ষণ হচ্ছে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি, 5ম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত। সকল লক্ষণ আজকে বিদ্যমান। 24-এর গণ আন্দোলনে ছাত্র, তরুণ, যুবক যুবতীরা নেতৃত্ব দিয়েছে। আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি, আজও অভিনন্দন জানাই। তাদের নেতৃত্বে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সকল শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে খোলা গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল, এবং তারা বলেছিল যে আমরা কোন স্বৈর শাসকের সামনে আর মাথা নত করব না। তারা বলেছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই। তারা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই। আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই। শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই। এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কেউ কেউ এই পরিবর্তনে খুশি নয়। সম্ভবত কারণ এটা পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্বে হলো না কেন? নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে 15.5 বছর আমরা আন্দোলন করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা মামলা গলায় নিয়ে জেলে ঢুকেছি, ঘর বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেরিয়েছি। অবশ্য বাংলাদেশ জামাতে ইসলামের দেশ ছেড়ে পালায়নি, দেশের ভিতরেই আমরা মুহাজির ছিলাম, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। কারণ আমরা এই দেশকে, এই মাটিকে, এই মানুষকে আমরা ভালোবাসি। আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়, সংস্কার চায়,
নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই নতুন ফর্মুলাটা কি? সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোন দলের পক্ষপাত দুষ্ট কোন সরকার দেখতে চায় না। দর্শক, রাজধানীর ভাষণ থেকে যুব ছাত্র নাগরিক গণসমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যশোরে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শাকসবজি সহ অন্যান্য পণ্যের দাম। এ নিয়ে আরো জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, বাজারের স্বস্তি ফেরায় কি বলছেন ক্রেতারা, এই বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরের শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দামও কিছুটা কমতে শুরু করেছে। গত 2 সপ্তাহের তুলনায় কিন্তু আজকের বাজারে দাম কমেছে কিন্তু প্রতিটি পণ্য প্রতি প্রায় 10 থেকে 15 টাকা। তো এ ব্যাপারে আমি ভোক্তা সাধারণ যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা আমাদেরকে স্বস্তির একটা খবর জানালেও কিন্তু বলছে যে আরেকটু কমলে তাদের জন্য বাজার ব্যবস্থাটা তাদের ক্রয় ক্ষমতার ভেতরে আসতো। তো আমি আজকের বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি, আজকের লাল শাক কিন্তু 10 টাকা করে আটি যশোরের বাজারে বিক্রি হচ্ছে, পালন শাক 10 টাকা করে আটি, তারপরে পাতাকপি কিন্তু 20 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, গাজর 60 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, আলু কিন্তু 4 কেজি 100 টাকা অর্থাৎ 25 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা করে, জলপাই 30 থেকে 40 টাকা করে মান ভেদে বিক্রি হচ্ছে। তো এ পর্যায়ে আমি একটু সোহেল রয়েছে, সোহেল আপনি আমাদেরকে একটু জানাবেন যে আজকে বাজার দর কেমন যাচ্ছে এবং কোনটা কত করে কেজি বিক্রি হচ্ছে? বাজার তো বাজার এখন হিসাবে কম। ফুলকপি বেচতেছি 40, এক সপ্তাহ আগে ছিল 80 টাকা। ভেন্ডি বেচতেছি 1 কেজি 40 থেকে 60, মানে নর্মালটা 40, ভালোটা 60। উস্তে বেচতেছি 60 টাকা কেজি। আপনার ঝাল, কাঁচা ঝাল কালকের থেকে আজকে কেজিতে 20 টাকা কম। কালকে 80 টাকা ছিল, আজকে 60 টাকা কেজি। তারপরে কাঁচকলা 40, 30 এরকম। তারপরে ধনে পাতা আগে ছিল 100 গ্রাম 20 টাকা, এখন হয়ে গেছে 250 গ্রাম 20 টাকা। আপনি 38 টাকা দিন, 38 টাকা দিন। আচ্ছা, এই ব্যাপারে আপনারা যারা ক্রেতা সাধারণ রয়েছেন, বাজার দরের অবস্থা কেমন? আর কেমন? চড়া বাজার চড়া। আগে যখন 500 টাকা কিনলে 2 ভাগ করতে, এখন 1000 টাকা কিনলে 2 ভাগ করে না। কেমন ব্যবস্থা হলে ভালো হয়? বাজার মনিটরিং এ কোনো উদ্যোগ দেখছেন কিনা? মনিটরিং যদি উদ্যোগ দেয় তাহলে দাম মানে ঊর্ধ্বগতিতে নিম্ন গতিতে চলে আসবে। কিন্তু বাজার দর এত বেশি থাকার কারণ কি? এখনো চাহিদা বেশি, আর এই মালগুলো সব ঢাকায় চলে যাচ্ছে। সরকার কঠোর ব্যবস্থা নিলে ভালো হয়। আসলে বুবলি, আপনি শুনছিলেন যে ক্রেতা সাধারণ দোকানিরা যেমনটা বলছেন যে আসলে বাজার দর কমলেও কিন্তু আসলে ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বাজার দরটি আরেকটু কমলে ভালো হয়। একই সাথে বাজার মনিটরিং এর যে ব্যবস্থা, অর্থাৎ সরকারি হস্তক্ষেপের যে কথা তারা বলছিলেন, বাজার মনিটরিং এর ব্যবস্থার দিকে কিন্তু তারা জোর দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে যশোরের সবজি বাজার থেকে সর্বশেষ। চাঁদপুর 4 আসনে 31 দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন বিএনপি মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদ। এ নিয়ে আরো জানাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন আমাদের জানাবেন। বুবলি, পুরো দমে জমে উঠেছে চাঁদপুরে নির্বাচনী প্রচারণা। আমি রয়েছি এখন চাঁদপুরের ফরিদগঞ্জ আসনে। এখানে এই আসনটিতে প্রায় 4 লক্ষ ভোটার রয়েছে। এই ভোটারদেরকে কাছে টানতে বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু দিনে এবং রাতে প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিনে তারা বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি আজকে এখন রয়েছি একটি নির্বাচনী প্রচারণায়। এখানে বিএনপির 31 দফা যে রাষ্ট্র কাঠামো সংস্কারে যে 31 দফা রয়েছে, এই 31 দফা বাস্তবায়ন ভোটারদেরকে বুঝাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে এখানকার যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন লায়ন হারুনুর রশিদ। আমরা দেখেছি গত 15 দিন তিনি প্রত্যেক দিন নেতা কর্মীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছেন, গণসংযোগ করছেন, সভা সেমিনার করছেন, উঠান বৈঠক করছেন। আমি এখন রয়েছি তার সাথে। আপনারা তো ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমরা আল্লাহর রহমতে ভালো সাড়া পেয়েছি সব জায়গায়। আমরা বিশেষ করে আমি তো 2008 সালে এখানকার এমপি ছিলাম এবং ঠিক 28 জনের মধ্যে একজন এমপি।
সেই হিসেবে সেই 2008 সাল থেকে আমি আসলে জনগণের কাছে পরীক্ষা দিয়ে আসতেছি। আমার মনে হয় পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি, যার জন্য হয়তো এই এলাকার মানুষের দোয়া এবং আল্লাহর রহমতে এবারও মনোনয়ন দিয়েছেন আমাদের দল, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া। তো আমি সেইভাবে কাজকর্ম করতেছি এবং দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, সবাই আগের মতে সাড়া পাইতেছি, যাতে আশা করি নির্বাচনে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই দেশের মানুষের মন দেখলে মানে আমি বুঝতে পারি আমার সব এলাকায় আমার যাতায়াত আছে, আমার আসা যাওয়া আছে এবং আমার পরিচিত সবাই। এখানে তো এই আসনটিতে তো অনেক তরুণ ভোটার, তরুণদেরকে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আসলে তরুণরা একটু মনে করেন, যার বয়স 17 বছর হয়েছিল সে 18 বছর না পড়লে ভোট দিতে পারে না, সেই 17 বছর থেকেই কোনো ভোট দিতে পারে নাই। 17 আবার এখানে 17 যোগ করলে 34 বছর তারা ভোট দিতে পারে নাই, যার জন্য তারা এবারকার ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন হবে সেই ইলেকশনে তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন। এবং প্রতিদিনই হাজার হাজার নেতা কর্মী ইয়াং জেনারেশন আমার সাথে যোগাযোগ করে এবং দেখা সাক্ষাৎ হয়, আমি বিভিন্ন দিকে আসা যাওয়া চলাফেরা আছে ইনশাল্লাহ। বুবলি, শুনছিলেন আসলে এখানকার যিনি প্রার্থী রয়েছেন তিনি এখন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে বিএনপির যে 31 দফা রয়েছে রাষ্ট্র কাঠামো সংস্কারে সেটি বাস্তবায়নে এবং নানা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটারদেরকে কাছে টানার চেষ্টা করছেন। তো এই আসনটিতে ওনার যে প্রতিপক্ষ প্রার্থী রয়েছেন জামাতের মনোনীত বিল্লাল হোসেন মিয়াজি, তিনিও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই আসনটিতে এর বাইরে আমরা দেখেছি ইসলামী আন্দোলন এবং এনসিপির উল্লেখযোগ্য কোনো সমাবেশ এবং সভা সেমিনার আমাদের পড়েনি, তবে তারাও নির্বাচনীয় মাঠে কাজ করে যাচ্ছেন। তো আসলে শেষ হাসি কে হাসবে, বিজয়ের হাসি, সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। নির্বাচনী প্রচারণা পুরো দমে জমে উঠেছে চাঁদপুর 4 আসনে। তো এই ছিল বুবলি, আমার কাছে সব শেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফ। পিরোজপুর পৌরসভার সিআই পাড়া চানমারি খালের অবৈধ দখল উচ্ছেদ চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জালিস মাহমুদ। জালিস, কতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? শহরের সিআই পাড়া চানমারি সড়ক সংলগ্ন খালে যেখানে পিরোজপুর পৌরসভার অন্যতম একটি প্রাচীন খাল, সেই খালটি সংস্কার ও পুনরুদ্ধার চলতেছে। যেখানে এই খালটি বেদখল হয়ে গিয়েছে। আমি আপনাকে যদি দেখাই, এই খালের মধ্যে কতগুলি, এই যে খালের ভিতরেই আপনার ভবন নির্মাণ করে খাল দখল করেছে, যে কারণে খালটি প্রায় মৃতপ্রায়। এছাড়াও এলাকাবাসী খালের মধ্যে ময়লা আবর্জনা ফেলে খালটি মরে গিয়েছে। এই এলাকার বাসী বিভিন্ন সমস্যায় ভুগতেছে, বিভিন্ন করে এই খাল থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বিস্তার করতেছে। এজন্য পৌর প্রশাসক এই খালটি পুনরুদ্ধারের চেষ্টা করতেছে। এই কাজের সাথে জড়িত আছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা এখন একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলবো। জি, আচ্ছা, আপনারা এটা কবে শুরু করছেন আর এটা কতদিন চলবে? যে ধন্যবাদ আপনাকে। আপনি জানেন পিরোজপুর শহরটি চারিদিকে খালে বেষ্টিত। এই দীর্ঘদিন প্রায় 20-25 বছর খাল খনন করা হয়নি, ফলে এই খালটি হলো পিরোজপুরের প্রাণ। এটি হলো চানমারি সিআইপাড়া খাল। এই খালটি দীর্ঘদিন খনন না হওয়ার কারণে এই আশেপাশে খালের দুই পাশে যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন খালটিকে দখল করে স্থাপনা তৈরি করেছেন, গাছপালা লাগিয়ে খালে ময়লা ফেলে খালটি মৃতপ্রায় এক প্রকার মৃতপ্রায় হয়ে গেছে। এই খালটি সিল্ড হয়ে খালের গ্রাউন্ড লেভেল হয়ে গেছে এবং এই খালের দুই পাশে যারা বসবাস করে এত নোংরা, ময়লা এবং দূষিত এখানে কোটি কোটি মশা উৎপাদন হয় প্রতিদিন এবং রাতের বেলায় আশেপাশে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মশার কামড়ে। এবং আপনি জানেন গত বছর পিরোজপুরে সবচেয়ে বেশি ডেঙ্গু হয়েছে এবং মশাবাহিত রোগ হচ্ছে, যার কারণে পিরোজপুরের মানুষের দাবির প্রেক্ষিতে পৌর প্রশাসক মহোদয় এই খালটি আপাতত খনন হবে না, এটিকে দখলমুক্ত এবং দূষণমুক্ত করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। পজিটিভ পিরোজপুরের সার্বিক তত্ত্বাবধানে পজিটিভ পিরোজপুরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আরো অনেকগুলো সামাজিক সংগঠন আমাদের সাথে আছেন। আমরা প্রাথমিকভাবে এই খালটিকে দখলমুক্ত করব এবং দূষণমুক্ত করব। খালটিকে পরিষ্কার করে যাতে পানির প্রবাহটা চলমান হয়, পানি যদি ফ্লোটা হয় তাহলে মশা হবে না। এবং আমরা পরবর্তীতে এটি একটি প্রকল্পের মাধ্যমে এই খালটি খনন করা হবে এবং এই খালের প্রাণ ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
আমি পিরোজপুরবাসীকে অনুরোধ করব, আপনারা যারা খালের দুই পাশে আছেন, দখল করে আছেন, ভবন তৈরি করেছেন, আপনারা অনুগ্রহ করে নিজ দায়িত্বে আপনাদের ভবনগুলো ভেঙে নিয়ে চলে যান। আমরা পিরোজপুরের মানুষের দাবি এবং পিরোজপুরের মানুষের প্রাণের দাবি এই খালটি সংস্কার করা, খনন করা। এবং আপনি জানেন এই খালের ভিতর থেকে এক প্রকার গ্যাস নির্গত হয়, মিথেন গ্যাস, এবং আশেপাশে যে কোনো শিশু আছে খালের দুই পাশে, শিশুগুলো অসুস্থ হয়ে পড়তেছে। প্রতিদিন হাসপাতালে অনেক শিশু পাবেন আপনি যারা খালের পাড়ে বসবাস করে, এবং প্রচুর মশা। একটা সন্ধ্যার পরে এক একটা বাসায় লক্ষ লক্ষ মশা প্রবেশ করে, এবং এই মশা আসলে নিধন করা সম্ভব না পৌরসভার দ্বারা। একমাত্র নিধন সম্ভব যদি এই খালটির পানি প্রবাহিত হয়, খালটি খনন করা হয়, পুনরুদ্ধার করা হয়, তাহলে এই মশা হবে না, মশাবাহিত রোগ হবে না, এবং এই দুর্গন্ধ, এই গ্যাস, এগুলো থেকে মানুষ মুক্ত পাবে। আমরা আশা করি পিরোজপুর এবং এই যে প্রকল্পটি আমরা হাতে নিয়েছি, আমরা খুবই সীমিত বাজেটে, পৌরসভার একবার সীমিত বাজেটে আমরা প্রাথমিকভাবে 10 থেকে 15 দিন কাজ করব। এরপরে যদি বরাদ্দ বৃদ্ধি পায়, কোনো কারণে যদি তারা বলেছেন, পৌর প্রশাসন সরকারে এসেছিলেন, যদি বরাদ্দ বৃদ্ধি পায় তাহলে আমাদের এই কাজ আরো চলমান থাকবে, ধারাবাহিক বজায় থাকবে, এবং পর্যায়ক্রমে পিরোজপুরে যতগুলো খাল আছে সব খালগুলো উদ্ধার করা হবে এবং খনন করা হবে। বুবলি, এই ছিল পিরোজপুরের চানমারি সিয়াইপাড়া খালের সর্বশেষ অবস্থা। বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, লোকশিল্পী ও বহুমাত্রিক সংস্কৃতিকে উদযাপনের লক্ষ্যে বরেন্দ্র গবেষণা জাদুঘর আয়োজন করেছে ঐতিহ্য উৎসব ও বিশেষ প্রদর্শনী 2025। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। উৎসবে কি কি অনুষ্ঠান থাকছে, কি কি আয়োজন থাকছে, এ বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি। কিছুক্ষণ আগেই এই যে ঐতিহ্য উৎসব সেটির উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব নিয়েই এই উৎসবের যে দিনব্যাপী উৎসব সেটির উদ্বোধন করেছেন। বরেন্দ্র গবেষণা জাদুঘরে বরেন্দ্র অঞ্চলের যে ইতিহাস, ঐতিহ্যের যে পুরাকৃতিগুলি উদ্ধার করা হয় সেগুলো এখানে সংরক্ষিত থাকে। তারই বিশেষ বিশেষ কিছু পুরাকীর্তি এখানে প্রদর্শন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন যে শিলালিপিগুলি আছে সেগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। আজকে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘরে যারা আসবেন তারা বিনা প্রবেশ ফিতে এই ঐতিহ্যকালীন সময়ে এই যে শিলালিপিগুলি সেগুলো তারা দেখতে পারবেন, এবং এই অঞ্চলের যে ইতিহাস, ঐতিহ্য সেগুলো সম্পর্কে সম্যক ধারণা তারা পাবেন। সেই জন্য ভলেন্টিয়াররাও এখানে কাজ করছেন। আমরা দেখছি বিদেশিরাও এই যে উৎসবটিতে সেখানে তারা এসছেন, এবং এই যে হেরিটেজ ফেস্টিভ্যালের ঘিরে এই অঞ্চলের যে মানুষের যে ঐতিহ্যগুলি আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা একটু ভলেন্টিয়ারদের সঙ্গে এখানে কথা বলতে চাই। আজকের যে উৎসবগুলি আছে দিনব্যাপী কি কি থাকছে একটু জানতে চাই। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের এই যে ঐতিহ্য উৎসব কি কি থাকছে সারাদিনে। আচ্ছা, আমাদের এইখানে মেইনলি আয়োজন করা হয়েছে জনসচেতনতামূলক থেকে, যাতে হচ্ছে এইখানে আপনাদের সমাজ সচেতনতা বাড়ায় জাদুঘরের প্রতি, এবং আমরা এখানে রাখতেছি কিছুটা ফাংশন কালচারাল, বিশেষ করে আমাদের রাজশাহী অঞ্চলে যেগুলো গম্ভীরা, আলকাপ, এগুলো আমরা রাখছি, যাতে মানুষের মধ্যে এগুলোর সংস্কৃতির প্রতি আর একটু দায়িত্ববোধের জায়গাটা তৈরি হয়। এন্ড আমাদের যে এগুলো মানে পূর্ব থেকে আসছে, আমাদের সাথে এগুলো মানে অতপ্রতভাবে জড়িত, এই জায়গাটা আমরা হচ্ছে মেকশিওর করার জন্য আমরা এই হেরিটেজ ফেস্টিভ্যালটা করেছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেখাতে চাই এখানে যে পুরনো অনেক বই, যে আমাদের যে ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট সেই বইগুলি এখানে আছে। সেই বইগুলি বিক্রি হচ্ছে জাদুঘরের পক্ষ থেকে, এবং বহু পুরনো বই। আমরা একটু যদি আপনার সঙ্গে কথা বলতে চাই, এই যে বইগুলি রাখছেন আপনারা, সেগুলো মানে কিভাবে বিক্রি হচ্ছে, এই বইগুলি কত পুরনো? এগুলো প্রায় 80 বছর আছে, 60 বছর আছে, 70 বছর আগের পুরনো বই আছে। আমাদের জার্নাল আছে, সংস্কৃতি ক্যাটালগ, তারপরে আমাদের বুশিয়ার আছে, বুকলেট আছে, ব্যাগ, এগুলো আমরা সেল করছি আর কি। ধন্যবাদ। মানে একেবারে বলা যায় যে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে এই অঞ্চলের যে সেগুলো যেমন শিলালিপি প্রাকৃতির মাধ্যমে দেখতে পাচ্ছেন মানুষ, সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে যে বই আছে সেই বইগুলিও, এছাড়া গ্রামীণ যে ঐতিহ্য তার যে মেলা সেটিও কিন্তু আজকের এই ঐতিহ্য উৎসবকে ঘিরে এখানে আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বরেন্দ্র গবেষণা জাদুঘরটি পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তারা এখানে যদি আমরা দেখি যে সেই আড্ডাটিও এখানে বেশ জমে উঠেছে এই মেলাকে ঘিরে। বিদেশিরাও অংশগ্রহণ করেছেন এই মেলায়, এবং দিনব্যাপী এটি চলবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, আয়োজন থাকবে। আমরা একটু কথা বলতে চাই মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু ভাইয়ের সঙ্গে। এই যে ফেস্টিভ্যালটি কেমন লাগছে? অনেক সুন্দর। দীর্ঘদিন পর এই ফেস্টিভ্যালকে নিয়ে রাজশাহীর
মানুষের মধ্যে একটা উৎসাহ অনুপ্রেরণা অন্যরকম। আমরা আশা করছি যে এই ফেস্টিভ্যালটা হলো সামনের দিন আরো যে সব ফেস্টিভ্যালগুলো হবে সেগুলো আরো জমজমাট হবে। ধন্যবাদ আপনাকে। তো বুবলি, আমরা যদি বলি যে আজকের যে ফেস্টিভ্যালটি, সেই ফেস্টিভ্যালের দিনব্যাপী এই আয়োজনটি চলছে এবং এই ছিল রাজশাহী থেকে ঐতিহ্য উৎসব নিয়ে আমার কাছে সর্বশেষ।